আসসালামু আলাইকুম। আমি বিজয় চৌধুরী। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এডুহেয়ার বাংলাদেশ চ্যানেলটিতে। এর আগের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দুই তরফা দাখিলার বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা দুই তরফা দাখিলার বোর্ড সমাধান ক্লাস নিয়ে আলোচনা করব। বেসিকের যে চারটি প্রশ্ন দিয়েছিলাম সেই চারটি প্রশ্নের সাহায্যে এই বোর্ড ক্লাসটি আমরা আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করি। আমরা যদি বোর্ডে দেখতে পাই তাহলে হিসাব বিজ্ঞান দুই তরফা দাখিলা পদ্ধতি ঢাকা বোর্ড 2021। আমি প্রশ্নটা পড়ছি, তোমরা সবাই টেস্ট পেপারটি বের করে নাও। যদি টেস্ট পেপারটি ভিতরে দেখো তোমরা, তাহলে দেখতে পারবা জাহিন ট্রেডার্সের একতরফা দাখিলা অনুযায়ী হিসাব রাখা হয় 2020 সালের 1 জানুয়ারি ব্যবসার সম্পদ ও দায় সমূহ। ঠিক আছে, তোমরা প্রশ্নটি ভালো করে পড়ে দেখে নিও। আমরা ডাইরেক্ট প্রশ্নের ভিতরে চলে যাই, বিবরণগুলো ভালো করে দেখে নিও। কতবার বলছে জাহিন ট্রেডার্সের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো। জাহিন ট্রেডার্সের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যে চারটা প্রশ্ন দিয়েছিলাম, পাঁচটা প্রশ্ন দিয়েছিলাম, ওইখানে তুমি দেখতে পাবা। ঠিক আছে, প্রথমে বলছে, দ্বিতীয় বলছিল যে জাহিন ট্রেডার্সের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি এখানে দেখি ক নম্বরে বলছে জাহিন ট্রেডার্সের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা আমরা দুই ভাবে করতে পারি। চাইলে আমরা ছক আকারে করতে পারি, তার এক বিবরণ বিস্তারিত পরিমাণের ছকে করতে পারি, বা এটা নরমাল ভাবে এই একমাত্র একটি অধ্যায়, যে অধ্যায়ের ভিতরে তুমি ছক দিলেও হবে, না দিলেও হবে, যত সময় বাঁচাতে পারো তুমি অধ্যায়তে। ঠিক আছে, তাহলে আমরা কথা না বলে চলো বোর্ডে দেখি। বলছে জাহিন ট্রেডার্সের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি লিখি জাহিন স্টোর সেল জাহিন ট্রেডার্সের স্টোর সেল সম্পূর্ণ তাহলে আমরা দেখতে পাই জাহিন ট্রেডার্সের স্টোরের সম্পূর্ণ মূলধনের পরিমাণ নির্ণয়। যদি আমরা বরাবরের মতো জেনে থাকি যে সূত্রটি, তাহলে লিখি আমরা জানি, আমরা ছক ছাড়া বুঝি। ঠিক আছে, আমরা জানি সম্পূর্ণ মূলধন ইকুয়াল, যদি এখান থেকে তুমি বিশ্রাও, তো সম্পূর্ণ মূলধনের সূত্রটি কি ছিল বলো? এটা হবে সমাপনী মোট সম্পদ বিয়োগ সম্পনী মোট দায়। ঠিক আছে, সম্পনী মোট সম্পদ মাইনাস সম্পনী মোট দায়। তো সম্পনী মোট সম্পদ গুলো আমরা মিশাই। এখানে কি কি আছে? এখানে বলছে, দেখো একদম ছকের নিচে বলছে 31 ডিসেম্বর 2020 তারিখে জাহিদ স্টোরের মোট সম্পদ ছিল এত, মানে 31 মানে সম্পত্তি। ঠিক আছে, 31 তারিখে তার সম্পত্তি ছিল 2,30,000, সরি 2 লক্ষ না, 4,30,000 মাইনাস তার 31 তারিখে মোট দায়। 31 তারিখ মানে সম্পত্তি, ক্লিয়ার? 31 তারিখ মানে সম্পত্তি, তার জন্য আমরা নিলাম তার মোট দায় ছিল 1,80,000 টাকা। তাহলে যদি আমরা বের করি, যদি মাইনাস দেই তাহলে হয় কত টাকা? 2,50,000 টাকা। তাহলে সম্পূর্ণ মূলধন বেরোলো 2,50,000 টাকা। সবাই ক্লিয়ার এটা? জাস্ট আমরা কি লিখবো? আমরা জানি সম্পূর্ণ মূলধন, সম্পূর্ণ মোট সম্পদ মানে সম্পূর্ণ মোট দায় এত টাকা, 31 তারিখে এত টাকা। এখানে লিখেই দিয়েছে প্রশ্নের ভিতরে। ঠিক আছে, পরে খ নম্বর আমরা দেখি। যদি খ নম্বর আমরা দেখি, তাহলে খ নম্বর প্রশ্ন বলছে কি জাহিন স্টোরের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখি, ডাইরেক্ট লিখি আমরা জানি। তোমরা এখানে প্রশ্নটা লিখে নিও। ঠিক আছে, প্রশ্নটা লিখলাম না, তোমরা এখানে প্রশ্নটা লিখে নিয়ে যে জাহিন ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারপর আমরা জানি লিখো। তো ডাইরেক্ট লিখে আমরা জানি
প্রারম্ভিক মূলধন সমান সমান কি সূত্র হবে, শর্টকাটে আমরা লিখি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। ঠিক আছে, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তার প্রারম্ভিক মোট সম্পদগুলো দেখি কি কি আছে। এই যে এখানে বলছে 2020 সালে 1 জানুয়ারি, ছকের মধ্যে বলছে 1 জানুয়ারি ব্যবসা, 1 তারিখ মানে প্রারম্ভিক। ঠিক আছে, 1 তারিখ মানে প্রারম্ভিক। তাহলে দেখি হাতে নগদ ছিল তার, হাতে নগদ সম্পত্তি, হাতে নগদ কি, হাতে নগদ যোগ সবগুলা সম্পত্তি যোগ করে, ঠিক আছে, এই করব হাতে নগদ আসবাবপত্র, আসবাবপত্র, তারপর কি ছিল ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ যোগ দানাদার, দানাদার, এটা গেল মোট সম্পদ। তারপর মাইনাস মোট দায়ের ভিতর কি কি আছে দেখি, যদি দায়গুলো দেখি আমরা তাহলে দেখবো পাওনাদার ঋণ, দুটোই আছে। তাহলে লিখি পাওনাদার প্লাস ঋণ, যেহেতু দুটো ছিল আমরা এখান থেকে লিখলাম। ঠিক আছে, নিচে লিখলাম একটু। তারপরে দেখো যদি আমরা দেখতে পাই তাহলে সম্পত্তির যদি আমি হাতে নগদ লিখি কত টাকা, হাতে নগদ 30,000 টাকা যোগ, তাহলে আসবাবপত্র 25,000 টাকা, সরি আরো আছে যোগ, ল্যাপটপ 47,000 টাকা প্লাস দানাদার 21,000 টাকা। যদি আমরা বিয়োগ পাওনাদার দিই, পাওনাদার 15,000 টাকা যোগ ঋণ 7,000 টাকা। যদি আমরা এখানে লিখি টোটাল টাকা হয় এখানে 1,23,000। যদি আমরা যোগ করি, পুরোটুক যোগ করি তাহলে হয় 1,23,000 বিয়োগ, আর ওইখানে যদি যোগ করি তাহলে 22,000, সরি 22,000। তাহলে যদি টোটাল বাদ দিই তাহলে বেরিয়ে কত, তাহলে বেরোয় 1,01,000 টাকা। ঠিক আছে, 1,01,000 টাকা। তাহলে টোটাল টাকা বেরিয়ে গেল। তাহলে প্রারম্ভিক মূলধন 1,01,000 টাকা। পরেরটা চাইছে গ নম্বরে। আচ্ছা, খ নম্বরে কি সবাই বলছো? ক নম্বরটা একবার ভালো করে দেখে নাও। প্রারম্ভিক মোট সম্পদ মানে প্রারম্ভিক মোট দায়। ছকের মধ্যে বলছে 2020 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, 1 জানুয়ারি মানে প্রারম্ভিক। তার জন্য আমরা প্রারম্ভিক বুঝতে হাতে নগদ, ল্যাপটপ, দানাদার এগুলো সম্পদ, আর পাওনাদার ঋণ এগুলো মোট দায়। ঠিক আছে, সব যোগ করে মোট দায় বের করছি। ক্লিয়ার এটা? আচ্ছা, আমরা তাহলে এটা মুছে ফেলি। কটা মুছি, আমরা কটা দেখি তাহলে দেখব। গ নম্বরটা যদি দেখি আমরা, গ নম্বরে বলছে কি, গ নম্বরে বলছে বছর শেষে জাহির স্টোরের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিলাম, পুরো প্রশ্নটা লেখো। তাহলে লিখে আমরা জানি কি লাভ বা ক্ষতি। এখানে লাভ বা ক্ষতি বলতে কি বোঝানো হয়েছে? এখানে লাভ বা ক্ষতি বোঝানো হয়েছে যে এটা করার পর যদি মাইনাস বেরোয় তাহলে ক্ষতি, যদি মাইনাস না বেরোয় তাহলে লাভ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি লাভ বা ক্ষতি সূত্রটা কি ছিল। সেকেন্ড ব্র্যাকেট বলো, সমাপনী মূলধন যোগ উত্তোলন। সবাই হয়তো এর আগের ক্লাসটা পড়ছো, আমার বেসিক ক্লাসের ভিতরে এই সূত্রগুলো আমি দিয়েছিলাম। প্রারম্ভিক মূলধন, সম্পূর্ণ মূলধন এবং লাভ বা ক্ষতি। যদি না পড়ে থাকো তাহলে এর আগের ক্লাসটা একটু বেসিকটা দেখো, তাহলে তুমি আরো একটু ভালো করে বুঝতে থাকো। তাহলে আগের ক্লাসটা দেখো, তাহলে তুমি ভালো করে বুঝবা। তাহলে আমরা বোর্ডে ফিরে আসি। উত্তোলন, তাহলে ছিল এখানে একটা মাইনাস। তাহলে এখানে যদি দেখি লাভ বা ক্ষতি সম্পূর্ণ মূলধন যোগ উত্তোলন, তাহলে ছিল প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন দেখা যাচ্ছে, ভালো করে দেখো। প্রারম্ভিক মূলধন
যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ মূলধন কত ছিল? যদি আমরা সম্পূর্ণ মূলধন দেখি, আচ্ছা সরি, সম্পূর্ণ মূলধন তো এর আগের প্রশ্নতেই বেরিয়েছে, আমরা দেখছিলাম সম্পূর্ণ মূলধন বেরিয়েছিল 2,50,000। তোমরা টাইটা দেখে নিও, সম্পূর্ণ মূলধন কত বেরিয়েছে? 2,50,000 প্লাস উত্তোলন কত আছে এখানে? এখানে বলছে 31 তারিখে দেখো বছর মাঝামাঝি মালিক দোকান থেকে আরো 50,000 টাকা বিনিয়োগ করে। এছাড়া তিনি ব্যক্তিগত জন্য 25,000 টাকা আর 5,000 টাকা কি করে পণ্য নিয়ে যান। তাহলে টোটাল কত হাজার টাকা উত্তোলন? 30,000 টাকা। আমি ডাইরেক্ট উত্তোলন লিখলাম 30,000 টাকা। তুমি লিখতে পারো 25,000 আর 5,000 যোগ লিখতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট 30,000 লিখে দিলাম। 25 আর 5 সে 30,000 টাকা জিনিস, 25,000 টাকা নিচে টোটাল কথা, আর 5,000 টাকা পণ্য নিচে, টোটাল মিলে হয় 30,000 টাকা। ওকে, তাহলে আমি লিখলাম। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন বেরিয়েছে কত? 1,01,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন সে আরো বিনিয়োগ করে, যে বলছে দেখো বছরের মাঝামাঝি মানে সে মাঝে টাকাটা আনছে। ঠিক আছে, তাহলে মাঝে কত টাকা আছে? আবার মাঝখানে সে 50,000 টাকা ব্যবসাতে নিয়ে আসছে বা বিনিয়োগ করছে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট যদি এটা আমরা দেখি তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে। এটা যোগ করে কত হয়? ব্র্যাকেট উঠা দিই, যোগ করে হয় 2,80,000, 50,000 আর 30,000, 2,80,000, সরি 2,50,000 আর 30,000, 2,80,000 মাইনাস, তাহলে এখানে যোগ করে হয় 1,51,000। ঠিক আছে, তাহলে যদি এটা আমরা বাদ দিই তাহলে বেরিয়ে কত? 1,29,000। কত? 1,29,000। তাহলে এটা কি মাইনাস বেরিয়েছে? না, মাইনাস যেহেতু বেরিয়েনি তাহলে এটা লাভ, অতএব খালি লাভ লিখব। অতএব লাভ সমান সমান এত। ক্লিয়ার? সবাই একটু ভালো করে ক খ গটা দেখো। এই প্রশ্ন যদি দেখো দুই তরফে রাখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। দুই তরফে রাখলে বলতে তোমার কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, আরো আমরা আলোচনা করবো, আরো কোশ্চেন নিয়ে, আরো নিয়ে আলোচনা করবো বোর্ড নিয়ে। তো এটা তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আমি তাহলে এটা মুছে ফেলি। আমরা ঢাকা বোর্ড 2021 এর আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। যদি আমরা প্রশ্ন দেখি তাহলে দেখতে পাবো এখানে বলছে ঢাকা বোর্ড 2021 পিটার অ্যান্ড ব্রাদার্স। প্রশ্ন টেস্ট পেপার থেকে বিশ্লেষণ নাও। পিটার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড এর ব্যবসার 2020 সালের মার্চ মাসের ঘটনাগুলো তুমি পড়ে নিও। আমি ডাইরেক্ট প্রশ্নতে চলে যাচ্ছি। ক নম্বরে চেয়েছে লেনদেন নয় এমন ঘটনাগুলোর যোগফল নির্ণয় করো। ক নম্বর কোশ্চেনের ভিতর চেয়েছে লেনদেন নয় এমন ঘটনাগুলো যোগফল নির্ণয় করো। খ নম্বর চেয়েছে লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করো। হিসাব সমীকরণের প্রভাব এর আগে আমরা লেনদেনের দ্বিতীয় অধ্যায় করে আসছি, ঠিক না? দ্বিতীয় অধ্যায় লেনদেন করে আসছি, সো এটা আমরা আজকে করব না। তুমি আগের ভিডিওটা দেখো, তাহলে এটা পেরে যাবে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নতে যাই। উত্তর উপযুক্ত লেনদেন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ যদি বলে দেয় কারণ সহ, তাহলে কারণের লাইনটা হবে। যদি কারণ না বলে তাহলে কারণের লাইনটা হবে না। তাহলে আমরা ক নম্বর প্রশ্নতে যাই। লেনদেন নয় এমন ঘটনাগুলো যোগফল নির্ণয় করো। তোমরা এখানে প্রশ্নটা লিখে নিও যে লেনদেন নয় এমন ঘটনা গুলোর পরিমাণ নির্ণয়। প্রশ্নটা লিখে দিলাম, তুমি লিখে নিও। তাহলে 2020 সালের কোন ঘটনাগুলো আসবে না? তোমরা যদি টেস্ট পেপারের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবা এখানে বিশ্রাম। তাহলে আমরা 1 নম্বরের নগদ বিক্রয় না, 8 নম্বর 50,000 টাকার পণ্য ফরমাইশ পাওয়া গেল। ফরমাইশ পাওয়া গেছে, এখনো পণ্য দেয়নি, যেহেতু টাকার লেনদেন হয়নি তার কারণে এখানে কোনো ধরনের লেনদেন হয়নি। তাহলে মার্চ 8 তারিখ কি বলছে? পণ্য বিক্রয় ফরমাইশ, পণ্য বিক্রয়ের ফরমাইশ প্রাপ্তি।
মানে পাওয়া গেল। ঠিক আছে, কত টাকা? 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে পরে আরো দেখা আছে কি, নগদ বিক্রয় মালিকের ব্যবসার জন্য এত টাকা মূলধন হিসেবে, মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনলেন মাসিক। এই যে 30 তারিখ, মার্চের 30 তারিখে বলছে উপযুক্ত লেনদেন সমীকরণ পদ্ধতিতে, 30 তারিখে বলছে মাসিক 20,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো। বেতন নিয়ে কর্মচারী নিয়োগ দেওয়া হলো। কর্মচারী নিয়োগ দেওয়া হলো। কত টাকা? 20,000 টাকা, 20,000 টাকায়। ঠিক আছে, তাহলে হয় টোটাল 70,000 টাকা। ঠিক আছে, তাহলে সবাই ক নাম্বারটা দেখে নাও। এখানে বলছে মার্চের এত তারিখে এই করা হলো, 50,000 টাকা পূর্ণ ফরমাইশ দেওয়া হলো, 30 তারিখে কর্মীর নিয়োগ দেওয়া হলো 20,000 টাকা, তো টোটাল হয় 70,000 টাকা। সবাই ক নাম্বারটা একটু ভালো করে দেখো, তারপর খ নাম্বার আলোচনা করবো। ঠিক আছে, তাহলে যদি ক নাম্বারটা যদি তোমরা বুঝে থাকো, খ নাম্বারটা নিয়ে আলোচনা করি আমরা। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কারণ সহ ডেবিট ক্রেডিট, যেরকম এখানে টান, এটা হিসাব মুছে গেছে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট কারণ। ঠিক আছে, টান, হিসাব, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। আমরা যদি 2020 তারিখেটা দেখি, তাহলে 2020 তারিখেটা দেখি, তাহলে বলছে 2020 মার্চ 1, যেহেতু এখানে টোটাল আছে লেনদেন 6টা, কিন্তু দুটো আসবে না, তাহলে দুটো বাদে 4টার জন্য ঘর দিয়েছি। ওকে, তাহলে আমরা মার্চের 1 তারিখটা দেখি। 1 তারিখে বলছে নগদের বিক্রয়, তাহলে এটা জামেলা কি হবে? যে নগদের বিক্রয় আমরা দেখি, তাহলে জামেলা কি? নগদের বিক্রয় করার পর আমার আছে টাকা আসলো, তার কারণে হইল নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, এবং কি আসলো? নগদ হিসাব ডেবিট। এবং আর কি গেল আমার কাছ থেকে? তাহলে কিসের মাধ্যমে টাকাটা পাইছি আমি? বিক্রয়। টাকা আসছে ডেবিট, আর বিক্রয় চলে গেল, মানে বিক্রয়ের মাধ্যমে টাকা আসছে, হিসাব ক্রেডিট। তাহলে এই টাকাটা কত? 1 লক্ষ। বিক্রি করার ফলে 1 লক্ষ টাকা পাইলাম, এবং জিনিসটা 1 লাখ টাকার জিনিসই বিক্রি করছে। ঠিক না? আমি 1 লাখ টাকার জিনিস বিক্রি না করেছি, আমাকে 1 লাখ টাকা দিবে না। কারণ সম্পদ বৃদ্ধি, বিক্রি করার ফলে সম্পদ বৃদ্ধি আমরা একবার পড়ছিলাম লেনদেনের ভিতরে। এ মানে এ বৃদ্ধি, যে পড়ছিলাম, এ মানে সম্পদ বৃদ্ধি, আর আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। ঠিক আছে, আর আয় হয়েছে, বিক্রি করার ফলে আয় হয়, বিক্রি করলে আয় হয়। ক্লিয়ার? আয় বৃদ্ধি। তারপরে মার্চের কত তারিখ? মার্চের 15 তারিখ দেখি। মার্চের 15 তারিখে বলছে নগদ ক্রয়। 15 তারিখে বলছে 15 তারিখে বলছে কি? নগদ ক্রয়। ক্রয় যাবে কি? তাহলে ক্রয় করার ফলে টাকা চলে গেলে ক্রয় হিসাব, তারপরে টাকা চলে গেলে নগদে বলছে নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা জিনিস ক্রয় করছে আমি, টাকা তাকে 60,000 টাকাই দিতে হবে। ঠিক না? তারপরে যদি দেখি ক্রয় করার ফলে ব্যয় বৃদ্ধি পেল, ব্যয় বৃদ্ধি, এবং টাকা চলে গেল, তাহলে সম্পদ হ্রাস। তারপরে যে আমরা দেখি, যদি দেখি কোশ্চেন বলছে 24 নম্বরটা বলছে মালিক ব্যবসার জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলো। তাহলে অতিরিক্ত মালিক যদি কিছু দেয়, তাহলে কি হবে? নগদান, টাকা বাড়লো ব্যবসাতে, নগদান হিসাব, আর কি মালিক দিছে, যেহেতু এর আগে মূলধন দিছে, এখনো মূলধন দিল, তাহলে এটা অতিরিক্ত মূলধন হিসাব নেব। অতিরিক্ত মূলধন হিসাব মানে প্রথমে দিলে মূলধন, আর পরে দিলে অতিরিক্ত মূলধন আসবে সেগুলো। তাহলে নগদান হিসাব ডেবিট, টাকা বাড়ছে ব্যবসাতে, আর মালিক দিল, তাহলে এটা ক্রেডিট। ঠিক
ঠিক আছে, কত টাকা দিল মালিক? 90,000 টাকা। সে 90,000 টাকাই দিল। তাহলে কি সম্পদ বৃদ্ধি পেল, কারণ টাকা বাড়ছে ব্যবসাতে, সম্পদ বৃদ্ধি। আর কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, তো মালিকানার অংশীদারও বাড়লো। ঠিক না? কত তারিখ এটা ছিল? 24 তারিখ। তাহলে এটা কয় তারিখ বাকি? 28 তারিখ। 30 তারিখ তো আসবে না, তাহলে 28 তারিখই শুধু বাকি। 28 তারিখে বলছে দানাদার হতে নগদ পাওয়া গেল 1,20,000 টাকা। দানাদার থেকে টাকা পাইছে, এই সময় দানাদার তোমার দানাদার কাছ থেকে টাকা পাইছে, তাহলে কি হবে? টাকা পাওয়ার ফলে তার বললো নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, এবং কার কাছ থেকে পাইছে? দানাদার কাছ থেকে। এখানে দানাদার লিখতে পারো, কিন্তু প্রাপ্য লেখো, প্রাপ্যটা বেস্ট হবে। দানাদার লিখতে পারো তুমি চাইলে, কিন্তু এখন প্রাপ্য মানুষই লেখে। দানাদার প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, যদি আমরা টাকা দেখি তাহলে হবে 1,20,000 টাকা সে দানাদার কাছ থেকে পেয়েছে, আর দানাদার তাকে 1,20,000 টাকাই দিয়েছে। ঠিক না? পরে যদি লিখি টাকা পাওয়ার ফলে সম্পদ বৃদ্ধি পেল, সম্পদ বৃদ্ধি, আর কি সম্পদ হ্রাস, কারণ দানাদার একটা সম্পদ ছিল। ঠিক না? সম্পদ হ্রাস। তাহলে আমরা লিখে ফেললাম। এখানে তুমি প্রশ্নটা লিখে নিও। প্রশ্ন কি লিখবা? এখানে প্রশ্ন বলছে উপযোগী লেনদেন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ বের করতে। তুমি লিখবা লেনদেনগুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট কার্ড নির্ণয় করা হলো। তুমি এখানে প্রশ্নটা লিখে নিও। ঠিক আছে? তাহলে আমরা কয় নম্বর করছি? কি লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করছি। এখানে 70,000 টাকা বেরিয়েছে। তারপর খ নম্বর লেনদেন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট। তোমাকে কারণ সহ যদি দুই তরফা দাখিলার ভিতরে কারণ সহ ডেবিট ক্রেডিট বের করতে বলে, তাহলে তুমি ডেবিট ক্রেডিট সবসময় এইভাবে বের করবা। কারণ হিসাব ডেবিট ক্রেডিট টাকা সব কারণ, কারণ হিসাব ডেবিট ক্রেডিট টাকা কারণ, এই তিনটাতে তুমি ঝামেলা করবা। এর আগে যেমন তুমি করছো না, যেমন হিসাব ডেবিট টাকা এত নিচে কারণ ছোট কারণ লিখছিল, কিন্তু কারণটা এখন এইভাবে এসে পড়ো, কিন্তু লেনদেনের টাইপের। ঠিক আছে? তাহলে তুমি এইভাবে করে নিও। আমরা আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করব, রাজশাহী বোর্ড 2021। যদি আমরা রাজশাহী বোর্ড 2021টা পড়ি, তাহলে বলছে মিস্টার শরীফ একতরফা দাখিলা পদ্ধতিতে ব্যবসার হিসাব সংরক্ষণ করেন 2020 তারিখ। ঠিক আছে? 2020। তাহলে তোমরা টেস্ট পেপার বের করে দেখো 2020 রাজশাহী বোর্ড 2021 মিস্টার শরীফের। ঠিক আছে? প্রশ্নটা ক নম্বর প্রশ্নতে চলে গেলাম ডাইরেক্ট। ক নম্বর প্রশ্নতে বলছে সম্পন্ন মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে যেহেতু আমার তিনটা সূত্রের আন্ডারে পড়া নাই, প্রারম্ভিক মূলধন, সম্পন্ন মূলধন বা লাভ ক্ষতির আন্ডারে পড়া নাই, তার কারণে আবার ছক 8 করতে হলো। ঠিক আছে? তাহলে ক নম্বর প্রশ্ন বলছে সম্পন্ন মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। আমি এখানে প্রশ্নটা লিখে নিও। সম্পন্ন মোট দায়ের পরিমাণ আমরা ডাইরেক্ট শুরু করলাম, যেহেতু এখানে তারিখ নাই তাহলে তারিখ দিলাম না, তাহলে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। বিবরণে বলছে সম্পন্ন মোট দায়ের পরিমাণ 31 তারিখে ব্যবসার মোট সম্পদ ও দায়। দায় এখানে যদি দেখি, প্রথম আছে ঋণ, দ্বিতীয় ঋণ কত আছে? ঋণ আছে 1 লক্ষ টাকা। যদি লিখি আমরা 1 লাখ টাকার ঋণ, তারপরে কি আছে? পাওনাদার, পাওনাদার টাকা পাবে, পাওনাদার, পাওনাদার কত পাবে? এখানে বলছে পাওনাদার পাবে হলো 10,000 টাকা। তাহলে যদি আমরা ক্লোজ দিয়ে দেখি তাহলে হয় 1,10,000 টাকা। ঠিক আছে? প্রশ্ন বলছো সম্পন্ন মোট দায়ের পরিমাণ 1,10,000 টাকা। খ নম্বরে চলে যাই আমরা। খ নম্বরে বলছে মিস্টার সলিতের ব্যবসায় সম্পন্ন মূলধনের পরিমাণ নির্ণয় করো। মানে এখানে প্রশ্ন লেখা নিয়ে সম্পন্ন মূলধনের পরিমাণ নির্ণয়, সম্পন্ন মূলধনের সূত্র। তার জন্য আমরা ছক আট করব না, তাহলে লিখি আমরা জানি কি, আমরা, তোমরা প্রশ্নটা লিখে নিয়ে। ঠিক আছে? আমরা জানি কি লিখবো? সম্পন্ন মূলধন। হাতের লেখা অনেক খারাপ আমার, মানে এরকম ভাবে বোঝা যায় কিনা তুমি একটু চেষ্টা করে বুঝে নিও। ঠিক আছে? অনেক খারাপ। আচ্ছা, তাহলে সম্পন্ন মূলধন সমান সমান সূত্রটা কি? আচ্ছা, সম্পন্ন মোট সম্পদ মাইনাস সম্পন্ন মোট দায়।
সম্পন্ন মোট সম্পদের, আচ্ছা সম্পন্ন মোট সম্পদ মানে সম্পন্ন মোট দায়। সম্পন্ন মোট সম্পদের পরিমাণ কত? যদি আমরা দেখি সম্পন্ন মোট সম্পদের ভিতরে আছে প্রথম নগদ, প্রশ্নটা দেখে নিও, যোগ দোকান ও সরঞ্জাম, এখানে লেখা আছে, ঠিক আছে, দোকান ও সরঞ্জাম প্লাস তারপর কি দেওয়া আছে বিনিয়োগ। এখানে কিন্তু 31 তারিখের লেনদেন গুলো বলে দিয়েছি, 31 তারিখের লেনদেন, তাহলে 31 এর পরে সম্পত্তি গুলো নিচ্ছি আমি, ঠিক আছে, নিচের গুলা, হ্যাঁ, তার বিনিয়োগ শেষ, তো মাইনাস মোট দায় আমার বেরিয়ে গেছে। মোট দায় কত? যদি লিখি 1 লক্ষ ক হতে পাই, ঠিক না, ক থেকে পাইছি 1,10,000। তাহলে যদি আমরা এটা বের করি, মোট সম্পদটা বের করে যোগ করে দাও, তাহলে কত হয়? 65,000 যোগ 1,40,000 যোগ 50,000 যোগ 70,000, ঠিক আছে, এটা দুইটা তিনটা। ও সরি, এখানে একটা ব্যাংক জমা ছিল, তাহলে লিখে নাও ব্যাংক জমা, সরি ভুলে গিয়েছিলাম, এখানে দেখতে মনে নাই, ব্যাংক জমা, ওই ঋণের পরে ব্যাংক জমা ছিল, তাহলে পরে হয় 1,10,000, ঠিক আছে, তাহলে ব্যাংক জমা মাইনাস 1,10,000। একটু লাইটিং এর সমস্যা হইতেছে, ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দেখি 65,000 যোগ 1,40,000 যোগ 50,000 যোগ 70,000, ঠিক না, 1,10,000। যদি এখানে দেখি 1,10,000 দেখা যাচ্ছে 1,10,000, তাহলে এখানে টোটালটা যদি আমরা বের করি, তাহলে টোটালটা বের করলে হয়ে হলো 3,25,000। দেখা একটু ভালো করে, 3,25,000 যোগ, সরি 3,25,000, এখানে বিয়োগ ছিল, বিয়োগ 1,10,000, ঠিক আছে। এখানে যদি 1,10,000 বাদ দেই, তাহলে 1,10,000 বাদ দিলে 2,15,000, ওকে, তাহলে এটা আমাদের সম্পন্ন মূলধন, ক্লিয়ার, দেখা যাচ্ছে এটা আমাদের সম্পন্ন মূলধন 2,15,000 শেষ। তাহলে আমরা গতে যাই, গ নিয়ে আলোচনা করি। যদি আমরা গ নিয়ে আলোচনা করি তাহলে রাখতে পারবো। গতে কি বলছে? গ প্রশ্নতে বলছে যে লাভ বা ক্ষতি নির্ণয় করো। মিস্টার শরীফের ব্যবসায় 2,15,000 টাকা ধরে, এখানে দেখো খ নম্বর উত্তর 2,15,000 টাকা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কত সেম টু সেমই পেয়েছি, 2,15,000 টাকা ধরে লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে এখানে লেখা আমরা জানি লাভ বা ক্ষতি ইকুয়াল লাভ বা ক্ষতি ইকুয়াল কত, সূত্রটা লিখে, লাভ বা ক্ষতি সূত্রটা কি, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সম্পন্ন মূলধন। লাইটিং এর প্রবলেম সমস্যা সমাধান হয়ে গেছে, তাহলে আমরা শুরু করি ক নাম্বার। আমরা জানি লাভ বা ক্ষতি সম্পন্ন মূলধন যোগ অতিরিক্ত মূলধন মাইনাস প্রারম্ভিক, লেখাটা সুন্দর করে দিই, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত, সরি এখানে অতিরিক্ত লিখছি, উত্তোলন যোগ অতিরিক্ত মূলধন, ঠিক আছে। যদি সম্পন্ন মূলধন যোগ উত্তোলন দেখি আমরা, সম্পন্ন মূলধন আমরা নিচেই পেয়েছি 2,15,000, ঠিক না, 2,15,000 যোগ উত্তোলন এখানে কত ছিল দেখি, তিনি ব্যবসা হতে মোট 20,000 টাকা উত্তোলন করেন, এই যে বলছে 20,000 টাকা উত্তোলন করেন, মাইনাস প্রারম্ভিক মূলধন কত ছিল 1 তারিখে
তার 1 তারিখ ওইখান 2020 1 তারিখে তার ব্যবসার মূলধন ছিল পরিমাণ ছিল কত 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন কত ছিল তার? অতিরিক্ত মূলধন সে আরো 25,000 টাকা নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে কত হয়? এখানে যদি আমরা দেখি 2,15,000 আর 20,000 হয় 2,35,000। কত হয়? 2,35,000 মাইনাস এখানে হয় 70,000। 45,000 20,000 70,000, তাহলে দুটো থেকে যদি আমরা বাদ দেই তাহলে থাকে কত? 1,65,000। থাকে 1,65,000। তাহলে এটাই হলো লাভ। অতএব ক্ষতি হয়ে গেলে এখানে কোনো মাইনাস বা ই বাইরে নেই, ঠিক না? তাহলে এটাই লাভ। সবাই ক্লিয়ার? আমরা জানি লাভ বা ক্ষতি সম্পূর্ণ মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমরা সম্পূর্ণ মূলধন উত্তোলনের পরিমাণ লিখলাম, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত পরিমাণ লিখলাম, অতিরিক্ত মূলধন যেটা মাইনাস করার পর বেরিয়ে হলো 1,65,000 টাকা। ঠিক আছে? প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আজকে আমরা 3টি বোর্ড নিয়ে আলোচনা করেছি। ঢাকা বোর্ড 2021, ঢাকা বোর্ড 2021 দুটি এবং রাজশাহী বোর্ড 21 একটি। টোটাল 3টি বোর্ড নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই 3টি বোর্ডের ভিতরে এমন বেসিক ক্লাসের ভিতরে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি যদি তোমাদের কোনো উপকার আসে এবং তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।